আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো, পরিবার পরিজনদের সাথেই আছো। আমি ফাতেমাতুল জোহরা, প্রভাষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকে আজকে অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো, কিন্তু মনটা একটু খারাপ, নিশ্চয়ই বোরিং সময় কাটছে সবার। কিন্তু এই মনটাকে চাঙ্গা করে নিয়ে আমাদের কিছুক্ষণের জন্য হলেও কিন্তু পড়তে বসতে হবে। আমরা শিক্ষকরা তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু তোমরা যদি বাসায় না পড়ো তাহলে একসময় পড়াগুলো এত বেশি হয়ে তোমাদের মাথার উপরে বোঝা হিসেবে চেপে বসবে। তো মাথায় বোঝা জমতে দেওয়া যাবে না। সময় থাকতেই সময়ের কাজ সময়ে করতে হবে, পড়ালেখাগুলো আপ টু ডেট রাখবে। কারণ a teacher can open a door for you, but you have to enter into it. মানে শিক্ষক তোমাদের জন্য দরজা খুলে দিতে পারে, কিন্তু তোমাদেরকে সেটাতে নিজেই প্রবেশ করতে হবে। তো আমরা শিক্ষকরা তোমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে হচ্ছে সেই পথে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। তো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো নিশ্চয়ই সবাই। অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, প্রয়োজনীয় কাজ সেরে যত দ্রুত সম্ভব বাসায় যেতে হবে। একটু পরপর সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, আর বাইরে যখন থাকবো তখন হচ্ছে মাস্ক পরিধান করব এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু পরপর হাতগুলো স্যানিটাইজ করে নিব। তাহলে আজকের যেই শ্রেণী কার্যক্রম সেখানে চলে যাই। আজকে দেখো আমরা কি করবো, আমরা করবো আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অধ্যায় 1 অর্থায়নের সূচনা। মানে অর্থায়নের যে প্রাথমিক ধারণা আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকেই পাবো। তো আমাদের আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে অর্থ ও অর্থায়ন। অর্থ কি আমরা তো জানি। আমাদের দেশের অর্থ বলতে আমরা কি বুঝি? এক দেশের জন্য যে আমাদের দেশের জন্য হচ্ছে টাকা, ইউএস এর জন্য হচ্ছে ডলার, তারপর আমরা যদি ইংল্যান্ডের কথা বলি সেখানে হচ্ছে পাউন্ড। তো অর্থের একটা সংজ্ঞা আমরা আগে পড়েছি, 9 10-এও পড়েছি, যে সেখানে কি কি আছে, 3টি বৈশিষ্ট্য আছে যা দেখে আমরা বুঝবো অর্থায়ন। অর্থ জিনিসটা কি এটা একটু বুঝতে দিচ্ছি আমি। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে। বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। তো প্রথমেই আমরা বলেছি বিনিময়ের মাধ্যম মানে হচ্ছে আমরা যখন কাউকে টাকা দিই, বাজারে যাই, আমরা যদি চাল কিনতে চাই, ডাল কিনতে চাই, আলু কিনতে চাই, সবজি কিনতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, যে বিক্রেতা আছে তাকে টাকা পরিশোধ করবো এবং টাকা পরিশোধ করে আমরা হচ্ছে আমাদের যেই চাহিদা অনুযায়ী যে বস্তুটি সেটি হচ্ছে আমরা কিনব। তো পণ্যদ্রব্য বিনিময়ের জন্য বিনিময়ের যে মাধ্যম সেটা হচ্ছে অর্থ। তারপর সেটা কাজ করবে কি, মূল্যের পরিমাপক হিসেবে। এই যে তোমরা নিউজ দেখো যে এখন হচ্ছে বাজারে আলুর দাম হচ্ছে 60 টাকা প্রতি কেজি, সবজি দেখাচ্ছে যে 80 টাকার নিচে কোনো সবজি নেই। তো এই পরিমাপকটা কিভাবে নির্ধারণ করে? এটা নির্ধারণ করে অর্থের মাধ্যমে। অর্থ হচ্ছে সেই পরিমাপক হিসেবে কাজ করে। যে অর্থই যদি না থাকতো, যেমন আগের যুগে ছিল যে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা, যে চালের বিনিময়ে কেউ দেখা যেত চালের বিনিময়ে ডাল নিত, কেউ দেখা যেত আলুর বিনিময়ে টমেটো নিত, যার যেটা দরকার ছিল বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম যেটা ছিল। কিন্তু মুদ্রা যখন চলে আসলো, মুদ্রার আবিষ্কারের পর থেকে হচ্ছে মুদ্রাকেই কোনো একটা জিনিসের মূল্যের, যে একটা জিনিসের মূল্য কত হবে সেটা নির্ধারণ করা হয় মুদ্রার মাধ্যমে বা টাকার মাধ্যমে আমাদের দেশে। তারপর হচ্ছে সঞ্চয়ের ভান্ডার। সঞ্চয়ের ভান্ডার বলতে যে আমরা ভবিষ্যতে যে কোনো জিনিস কিনতে চাই বা ভবিষ্যতে কোনো জায়গায় বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, সেটার জন্য আমাদের কি দরকার? সেটার জন্য হচ্ছে আমাদের অর্থের দরকার। তো এই যে অর্থের এই 3টা বৈশিষ্ট্য যখন একটা জিনিসে থাকবে তখন তাকে আমরা অর্থ বলতে পারবো। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করবে এবং সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করবে, সেটাকে আমরা বলি অর্থ। আর অর্থায়ন জিনিসটা কিন্তু অনেক ব্যাপক, অনেক প্রসারিত একটা জিনিস। যে অর্থায়নের যে পরিধি সেটা শুধু আমাদের ব্যক্তিগত না,
আমাদের সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই হচ্ছে অর্থায়নের যে অর্থ ও অর্থায়ন দুটা জিনিসই খুব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। তো নগদ অর্থ বলতে আমরা সাধারণত আমাদের ব্যাংকে জমাকৃত অর্থ বা আমাদের কাছে হাতে যে ক্যাশ টাকা থাকে সেটাকেই বুঝি, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে নগদ অর্থ বলতে হচ্ছে আরও কিছু জিনিসকে বুঝাবে। সেগুলো কি হতে পারে? শেয়ার করেছো, বন্ড করেছো, সে বন্ড সম্পর্কে জেনেছো, তারপর প্রাইজ বন্ড হতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র হতে পারে, সেগুলো কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে নগদ অর্থের মতোই কাজ করে। আর অর্থ জানো তো, অর্থকে বলা হয় ব্যবসায়ের জীবনী শক্তি। অর্থ ছাড়া কিন্তু ব্যবসায়ের কথা কল্পনা করা যাবে না। শুধু ব্যবসায় কেন, আমাদের ব্যক্তিগত জীবনের কথাই চিন্তা করো, আমরাও কিন্তু অর্থ ছাড়া একটা দিনও অতিবাহিত করার কথা চিন্তা করতে পারি না। আমরা কিছু কিনবো, অর্থের দরকার, আমরা কোথাও যাব, রিক্সা ভাড়ার জন্য টাকা দরকার, আমরা তারপর রেস্টুরেন্টে খেতে যাই, সেখানেও টাকা দরকার। যাই চিন্তা করি, আমাদের অর্থ ছাড়া কিন্তু সেগুলা কোনোভাবেই সম্ভব নয়। তো একজন আর্থিক ব্যবস্থাপক বা ফিন্যান্স ম্যানেজারের কাজ হলো এই অর্থগুলো কত টাকা দরকার ব্যবসায়ের জন্য, সেই টাকা কোথা থেকে সংগ্রহ করবে এবং সেগুলো নিয়ন্ত্রণ কিভাবে করবে, সেটাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কাজ। তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। এখন আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে অর্থায়নের ধারণা বা কনসেপ্ট অফ ফিন্যান্স। সাধারণ কথায় যদি বলতে চাই, অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ, ব্যবহার, একে ব্যবহার এবং নিয়ন্ত্রণকে বলা হয় অর্থায়ন। আর যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের যোগান, ব্যবহার, নিয়ন্ত্রণ এবং সেই সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই বলা হয় অর্থায়ন। তো প্রথমে হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপক ধরো একটা প্রজেক্ট নিল, ধরো একটা বিল্ডিং বানাবে, তাদের কারখানার জন্য একটা বিল্ডিং বানানো হবে। সেক্ষেত্রে প্রথমেই চিন্তা করে নেবে যে কত টাকার মধ্যে বিল্ডিংটা করবে বা কত টাকার মধ্যে হলে হচ্ছে বিল্ডিংটা তাদের জন্য সাফিসিয়েন্ট বা যথেষ্ট হবে। সেক্ষেত্রে তারপর হচ্ছে সেই টাকাগুলো কিভাবে সংগ্রহ করা হবে। হতে পারে নিজস্ব মূলধন, হতে পারে ঋণ বা অন্য কোনো ওয়ে। তো নিজস্ব মূলধন বলতে ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শেয়ার, যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান হচ্ছে তার মালিকানা, শেয়ারকে আমরা জানি তো, শেয়ারটা হচ্ছে মালিকানা পত্র। যখন কোনো প্রতিষ্ঠানের টাকার দরকার পড়ে তখন হচ্ছে ওরা কী করতে পারে, নিজস্ব মূলধন যখন অপ্রতুল বা যথেষ্ট নয় তাদের জন্য, তখন তারা তাদের কোম্পানির মালিকানা হচ্ছে যে মার্কেট আছে, আর্থিক যে বাজারগুলো আছে সেখানে বিক্রয় করে হচ্ছে টাকা সংগ্রহ করতে পারে। তো সেই টাকা নিল। আবার কেউ যদি তাদের মালিকানা ভাগ করতে না চায়, যেমন আমার একটা ব্যবসায়, আমি চাই যে আমি নিজেই ব্যবসায় নিয়ন্ত্রণ করব, আমি নিজেই এর মুনাফা ভোগ করবো, লস হলেও আমি নিজেই সেটা বহন করব। তো সেক্ষেত্রে হচ্ছে কি করতে পারি, আমি ঋণ নিতে পারি। তো কোন কোন জায়গা থেকে আমি ঋণ নিব, ঋণের বিপরীতে আবার সুদ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে ব্যয়টা বেড়ে যাবে। তাহলে প্রথমেই চিন্তা করতে হবে নিজস্ব মূলধন, তারপর হচ্ছে ঋণ মূলধন নিব। এখন এই টাকাগুলো নেওয়ার পরে টাকাগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেই টাকাগুলো কোন কোন সেক্টরে বিনিয়োগ করব এবং বিনিয়োগ করার পরে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। শুধু বিনিয়োগ করলে কিন্তু হবে না। যে আমি যদি দোকান দিতে চাই, আমি একটা কাপড়ের দোকান দিলাম, একটা ওষুধের দোকান দিলাম, একটা লাইব্রেরি দিলাম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার কিন্তু সেগুলো তত্ত্বাবধানও করতে হবে। যদি তত্ত্বাবধান না করি সেক্ষেত্রে কী হবে, আমার ব্যবসায় লস হলে কিন্তু আমি সেটা বুঝতে পারবো না, লাভ হচ্ছে না লস হচ্ছে, আমার টাকাগুলো কি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না, সেই নিয়ন্ত্রণ কিন্তু, সেই দেখাশোনাটা কিন্তু আমাকে করতে হবে। তো অর্থের যোগান করলাম, অর্থের ব্যবহার করলাম, নিয়ন্ত্রণ করলাম এবং সর্বোপরি যে টাকাগুলো নিয়ে আসলাম সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে কি না, সেই যে টোটাল যে ব্যবস্থাটা সেটাকেই বলা হয় অর্থায়ন। যদি আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বলতে চাই, যেমন একজন দোকানদার যিনি হচ্ছে একটি ফটোকপি মেশিন দিয়ে তার ব্যবসাটা শুরু করলো, ধরো আজ থেকে 10 বছর আগে। তো এখন কি হয়ে গেল, ফটোকপি মেশিন তার দোকানে একটা ছিল, এখন কিন্তু আমরা জানি যে ডিজিটাল প্রিন্টেড ফটোকপি মেশিন চলে এসেছে। তো এখন উনি যদি আরেকটা ডিজিটাল প্রিন্টেড ফটোকপি মেশিন কিনতে চায় বা একটা দোকান ভাড়া নিতে চায়, সেক্ষেত্রে তার কী হবে, তার হচ্ছে সেই মেশিনটা কিনতে হবে। মেশিন কিনতে হলে তার অনেক টাকা দরকার হবে, প্লাস হচ্ছে তার যে দোকানটা ভাড়া নিল সেই দোকানের যে খরচ সেটা আছে, দোকানের মধ্যে আবার কী খরচ থাকতে পারে, বিদ্যুৎ বিল থাকতে পারে, তার যে কর্মচারী আছে তাদের যে বেতন সেটা থাকতে পারে, টেলিফোন বিল থাকতে পারে, ফটোকপি করতে হলে যে কাগজ সেই কাগজের জন্য খরচ হতে পারে, কালি সেটার জন্য খরচ হতে পারে, এবং ফটোকপি মেশিন রক্ষণাবেক্ষণের যে ব্যয় সেইগুলোও হতে পারে, আদার্স অন্যান্য ব্যয়
থাকতে পারে। এখন একজন যে দোকানদার বা যে ব্যবসায়ী তাকে কী করতে হবে, সেই টাকাগুলো যেন তার জোগাড় হয়, সেই টাকাগুলো যেন সংস্থান করতে পারে তার ব্যবস্থা করতে হবে। যদি তার নিজস্ব মূলধন যথেষ্ট না হয় সেক্ষেত্রে তাকে কী করতে হবে, ধার করে হলেও কিন্তু একটা নতুন মেশিন নিয়ে আসতে হবে, ডিজিটাল মেশিন। কারণ আশেপাশের দোকানে যদি ডিজিটাল মেশিন থাকে আর ওনার দোকানে যদি আগের যুগে সেই অ্যানালগ মেশিন থাকে, সেক্ষেত্রে কী হবে, মানুষ কিন্তু অন্য দোকানে চলে যাবে, তার কাস্টমাররা কিন্তু তার কাছে থাকবে না। তো সেই টাকা অন্যদের কাছ থেকে জোগাড় করতে হবে, জোগাড় করে তাদেরকে সময় মতো সেই টাকা পরিশোধ করতে হবে এবং তার যে দৈনন্দিন যে খরচগুলো আছে, বেতন, তারপর হচ্ছে ভাড়া এক্সেট্রা যে খরচগুলো আছে সেগুলো তার মিটাতে হবে এবং দোকানটা যেন সঠিকভাবে চলে সেই নিয়ন্ত্রণটা কিন্তু তার করতে হবে। কারণ কর্মচারীরা সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলোও তার দেখতে হবে এবং টাকাগুলো সঠিক সময়ে শুধু ফেরত দিলেই চলবে না, বা সমান সমান আয় ব্যয় যদি সমান হয়ে যায়, তার যে আয় বা ইনকাম হচ্ছে প্রতিদিন সেটা যদি ব্যয় সমান হয়ে যায় তখন কি হবে, তখন হচ্ছে তার কিন্তু মুনাফা বলতে কোনো কিছুই থাকছে না, বা ভবিষ্যতে যদি তার আরও একটা এক্সট্রা মেশিন নিয়ে আসতে হয় সেক্ষেত্রেও কিন্তু তার টাকা থাকছে না, আবার তাকে ধার করতে হবে। তো তার টাকাগুলো এমনভাবে বিনিয়োগ করতে হবে যেন সেই টাকাগুলো পরিশোধ করতে পারে, প্লাস তার দৈনন্দিন যে খরচগুলো আছে সেগুলো মিটিয়ে তার যেন মুনাফা হয়। তো এই সমস্ত কার্যাবলীকেই বলা হয় অর্থায়ন। এখন ধরো তোমাদের যে প্রতিষ্ঠান, তোমরা স্কুলে পড়েছো, এখন তোমরা কলেজে আছো, তো প্রতিষ্ঠানও কিন্তু একটা, এটাকে আর্থিক প্রতিষ্ঠান বলা যাবে না, এগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তো সেবামূলক প্রতিষ্ঠানের অর্থায়নে আবার কিছুটা অন্যরকম। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করো, এর ইনকাম কি? এর ইনকাম হচ্ছে তোমরা কিছুদিন আগে ভর্তি হয়েছ, তোমরা মাসে মাসে যে বেতনগুলো দিচ্ছ সেগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানের ইনকাম। আর ব্যয়ের কথা চিন্তা করলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আছে, ফার্নিচার আছে, বেঞ্চ বানাতে বা অন্যান্য চেয়ার টেবিল যাই আছে সেগুলোর জন্য যে খরচ, এগুলো হচ্ছে তার ব্যয়। তাহলে প্রাতিষ্ঠানিক সেবামূলক প্রতিষ্ঠান থেকে যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অর্থায়ন কিন্তু কিছুটা ভিন্ন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্থায়ন জিনিসটা আসলে কি। এবার হচ্ছে আমরা যে টপিকসটাতে চলে যাব সেটা হচ্ছে অর্থায়নের স্বরূপ। এখন আমরা যে টপিকসটা করবো সেটা হচ্ছে অর্থায়নের স্বরূপ বা নেচার অফ ফিন্যান্স। প্রথমে বলে নিয়েছিলাম যে অর্থায়নের পরিধি কিন্তু অনেক ব্যাপক এবং প্রসারিত। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কিন্তু অর্থায়নের প্রয়োজন পড়ে। তো এই অর্থায়নের যে নেচার এক একটার জন্য এক এক রকম। আমাদের ব্যক্তিগত জীবনে একরকম, পারিবারিক জীবনে একরকম, তারপর হচ্ছে আমাদের যে সামাজিক যদি বলি সেটার ক্ষেত্রে অন্যরকম, অব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একরকম, আবার সরকারির জন্য হচ্ছে আরেক রকম। তো প্রথমেই আমরা যে এটা পড়বো, তারপর সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন হচ্ছে আমাদের পরিবারে যে খরচগুলো হয়, আয় হয়, ব্যয় হয়, সেগুলো প্রথমে কি করতে হবে, পরিবারের যে আয় বা ইনকামের যে উৎসগুলো আছে সেগুলো নির্ধারণ করতে হবে। কারো পরিবারে হচ্ছে বাবা চাকরি করে, কারো পরিবারে বাবা মা দুজনেই চাকরি করে, বড় ভাই থাকলে চাকরি করে, চাচারা থাকলে সেক্ষেত্রে সেগুলো হচ্ছে ইনকামের উৎস। তাদের যে স্যালারি সেটা হচ্ছে আমাদের পরিবারের ইনকামের উৎস। এখন এই উৎসগুলো নির্ধারণ করার পরে অগ্রাধিকার ভিত্তিতে যে ব্যয়গুলো আছে, যেমন অগ্রাধিকার ভিত্তিতে বলি যে আমাদের যে দৈনন্দিন যে আমরা খাবার খাই সেই খাবারের খরচ হতে পারে, আমরা পড়ালেখা করি সেই স্কুলের বেতন, টিচারদের, শিক্ষকদের বেতন, সেগুলো হতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে ব্যয়গুলো নির্ধারণ করে তারপর হচ্ছে সেই মোতাবেক আয়গুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। কারণ দেখা যায় যে অগ্রাধিকার ভিত্তিতে যদি না করি সেক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্ট যে খরচগুলো আছে সেগুলো আমরা করতে পারবো না। সব টাকা দেখা গেলো আমাদের বাসায় আজকে এসি লাগালো, সব টাকা ওখানেই চলে গেল, তাহলে আমাদের দৈনন্দিন যে খাবার খরচ সেগুলোর জন্য কী করতে হবে, ধার করতে হবে। তো এছাড়াও আয় ব্যয়গুলো নির্ধারণ করার পরে যদি আমাদের এক্সট্রা কোনো খরচ থাকে তখন আমাদের বাবা মায়েরা কী করে, তারা হচ্ছে ধার করে। কাদের কাছ থেকে ধার করতে পারে, আমাদের আত্মীয় স্বজন থাকতে পারে, নিকট আত্মীয়, বাবা মায়ের বন্ধু বান্ধব থাকতে পারে, তারপর হচ্ছে প্রতিবেশী থাকতে পারে, তাদের কাছ থেকে হচ্ছে ধার করে আমাদের যে খরচগুলো আছে সেগুলো মিটাতে পারে। এগুলো কিন্তু দীর্ঘমেয়াদে হয় না। পারিবারিক যে অর্থায়নগুলো সেগুলো হচ্ছে খুব অল্প সময়ের জন্য
অল্প টাকার জন্যই কিন্তু সেগুলা হয়ে থাকে। তো পরিবারের এই ব্যয়গুলা বা আয় তারপর ব্যয় এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে পারিবারিক অর্থায়নের কাজ। যে সকল পরিবারে এই অর্থায়ন ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয় সেই পরিবারে দেখা যায় যে টাকা বেশি সঞ্চয় করতে পারে এবং পরবর্তীতে যদি কোনো কিছু কিনতে চায়, ধরো আমরা একটা এলসিডি টিভি লাগাতে চাই 49 ইঞ্চ, তখন কি করতে হবে, আমরা কিনতে পারবো, আমাদের কারো কাছ থেকে ধার করতে হবে না বাবা মায়েদের। বা আমরা একটা ফ্রিজ কিনতে চাচ্ছি, আমরা একটা বাড়ি করতে চাচ্ছি, একটা জমি কিনতে চাচ্ছি, সেক্ষেত্রে সহজেই কিন্তু আমরা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে বা নিজস্ব তহবিল থেকেই কিন্তু এগুলা করতে পারবো। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের ক্ষেত্রে কিন্তু আবার উল্টো, আমাদের যে গভর্নমেন্ট আছে, বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার বা সব দেশের সরকারই ওরা কি করে, প্রথমে হচ্ছে আমাদের ব্যয়ের খাতগুলো চিহ্নিত করতে হবে। এখন সরকারের ব্যয়ের খাতগুলো কি কি হতে পারে? সরকারের ব্যয়ের খাত হতে পারে কোনো স্কুল নির্মাণ, ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে হতে পারে। তোমরা বাজেট সম্পর্কে জানো না? বাজেট দেখবে প্রতি বছরই জুন জুলাই কিন্তু বাজেট পেশ করা হয় সংসদে। সেই বাজেটে হচ্ছে যে একটি অর্থ বছরের, এখন কত চলছে, এখন চলছে 2019-20 অর্থ বছর, কিছুদিন পরে এখন চলছে 2020-21 অর্থ বছর। তো এই অর্থ বছরে কি পরিমাণ টাকা ব্যয় করা হবে, কোথায় কোথায় ব্যয় করা হবে, হসপিটাল নির্মাণ করা হবে নাকি স্কুল নির্মাণ করা হবে নাকি রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, এই ব্যয়গুলো হচ্ছে সরকার আগে থেকে নির্ধারণ করে এবং সেই অনুযায়ী কোন কোন জায়গা থেকে ইনকাম করবে সেগুলা নির্ধারণ করে। তো সরকারের ইনকামের উৎস কি হতে পারে? ইনকাম ট্যাক্স, আমরা যারা ইনকাম করি তাদের হচ্ছে ইনকাম ট্যাক্স দিতে হয়। আমরা এই যে বড় বড় শপিং মলে শপিং করতে যাই, সেখানে বিভিন্ন পণ্য দ্রব্যের উপর আমাদেরকে ভ্যাট দিতে হয়, সেগুলো হচ্ছে সরকারি ইনকামের উৎস। এছাড়াও হচ্ছে সরকার বিভিন্ন সময়ে যে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড এগুলো বাজারে বিক্রয় করে হচ্ছে অর্থ যোগান করতে পারে। এই অর্থ যোগান করার পরেও দেখা যায় যে সরকারের একটা বড় ধরনের ঘাটতি থেকে যায়। বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু এই ঘাটতিগুলো থাকে। এটাকে বলা হয় ঘাটতি বাজেট। যখন হচ্ছে সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, ব্যয় থেকে যখন আয় কম ব্যয় বেশি, আয় কম, তখন সেটাকে বলা হবে ঘাটতি বাজেট। যখন সরকারের ব্যয় বেশি হয় এবং ইনকাম কম তখন সেটাকে বলা হয় ঘাটতি বাজেট। আর যখন আয় বেশি, ব্যয় কম, তখন সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। যেহেতু আমরা হচ্ছে একটু উন্নয়নশীল দেশ, সেক্ষেত্রে আমাদের বাজেটটা হচ্ছে, বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। আমাদের আয়ের চেয়ে দেখা যায় যে ব্যয় সবসময় বেশি হয়ে থাকে। তো সরকার হচ্ছে তার যে ইনকামগুলো আছে সেই ইনকামগুলো থেকে প্রথমে হচ্ছে অর্থের যোগান করার চেষ্টা করে। যদি সেক্ষেত্রে সম্ভব না হয়, সরকার হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে ঋণ নিয়ে থাকে। এখন এই ঋণ তোমরা নিশ্চয়ই শুনেছ যে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক হচ্ছে আমাদেরকে ঋণ দিয়ে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, তারপর তোমরা এডিবির নাম শুনেছো? এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর হচ্ছে আইডিবি হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর হচ্ছে আইএমএফ হতে পারে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই যে বিভিন্ন দেশ অথবা বিভিন্ন সংস্থার কাছ থেকে হচ্ছে সরকার ঋণ নিয়ে থাকে। আমাদের দেশের যে ব্যয়গুলা হচ্ছে প্রত্যেক বছরের বাজেটে যে ব্যয়গুলা পেশ করা হয় সেই ব্যয়গুলো মেটানোর জন্য পরবর্তীতে ঋণের মাধ্যমে সেই ব্যয়গুলা মেটানোর চেষ্টা করে থাকে। প্রতিষ্ঠানের অর্থায়ন,
অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলা? যেগুলো হচ্ছে ব্যবসায়িক কাজে নিয়োজিত না। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা যে সেবামূলক প্রতিষ্ঠান কি কি হতে পারে? হাসপাতাল হতে পারে, স্কুল কলেজ হতে পারে, এতিমখানা, মাদ্রাসা, এগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে ইনকামের যে সোর্স সেগুলো কিন্তু আসলে তেমন পরিমাণে নেই। যেমন এতিমখানার কথাই যদি আমরা চিন্তা করি, যে আমরা প্রতি বছর যে কোরবানি দিই, সেই কোরবানির পশুর চামড়া বিক্রি করে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এছাড়াও হচ্ছে যারা মসজিদ মাদ্রাসায় দান করতে চায়, ওরা যে টাকাগুলো দেয় সেগুলো হচ্ছে তাদের ইনকামের সোর্স। সেক্ষেত্রে দেখা যায় তাদের আয় সাধারণত ব্যয় থেকে কমই থাকে। এখন এই টাকাগুলো রক্ষণাবেক্ষণ করা, সঠিকভাবে ব্যবহার করা এবং সেই টাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন জায়গায় ব্যয় করা হবে সেগুলো নির্ধারণ করাই হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, যেগুলো হচ্ছে সব ব্যবসায়িক থেকে সম্পূর্ণ আলাদা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেক বড় আকারে হয়, আমরা একটু পরেই জানবো। কিন্তু অব্যবসায়িক প্রতিষ্ঠান এবং যে পারিবারিক অর্থায়ন প্রথম যেটা আমরা জানলাম, সেক্ষেত্রে কিন্তু অর্থায়নের পরিধিটা একটু ছোট, বা অর্থায়নগুলো দীর্ঘ সময়ের জন্য করা হয় না বা বেশি টাকার জন্য করা হয় না, অল্প কিছু টাকার জন্য করা হয়। সেক্ষেত্রে সরকারি অর্থায়ন কিন্তু সম্পূর্ণই ভিন্ন পারিবারিক অর্থায়ন এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে। তো এবার আমরা জানবো ব্যবসায় অর্থায়ন সম্পর্কে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় কাকে বলে আমরা তো জানি, আমরা 9 10 পড়েছি, ছোটবেলা থেকে পড়ছি ব্যবসায় কি। ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লোকসান আছে জেনেও যিনি হচ্ছেন অর্থ বিনিয়োগ করেন, সেটাকে বলা হয় ব্যবসায় বা ব্যবসায় প্রতিষ্ঠান। এখন ব্যবসায় অর্থায়ন বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বা কোনো নতুন একটি প্রজেক্ট নেওয়ার জন্য সেই অর্থের যোগান কোনখান থেকে করা হবে, কিভাবে সেই টাকা পরিশোধ করা হবে, কিভাবে সেগুলো ব্যবহার করা হবে, নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই ব্যবসায় অর্থায়ন বলে। তো এই ব্যবসায় লাভও থাকবে, লসও থাকবে। সেই লাভ লোকসানগুলো মাথায় নিয়েই বা সেই লাভ লোকসানের কথা জেনেই কিন্তু এই অর্থায়ন প্রক্রিয়াটা চালাতে হবে। তো আমরা আমাদের যে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা যেটা বলছি, আমরা এই ব্যবসায় অর্থায়ন নিয়েই কিন্তু আলোচনা করবো। আমাদের আলোচ্য বিষয়ই হবে সম্পূর্ণ ব্যবসা নিয়ে এবং বড় বড় প্রতিষ্ঠান নিয়ে। তো ব্যবসা প্রতিষ্ঠান কয় ধরনের? প্রথমে আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। প্রথমে যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক একজন, লাভ হলে সে ভোগ করবে, যদি লস হয় তাহলেও যে মালিক থাকবে তাকেই হচ্ছে সেই লসটা বহন করতে হবে, তাকে বলা হয় এক মালিকানা প্রতিষ্ঠান। এক মালিকানা প্রতিষ্ঠান কোনগুলো হতে পারে? ছোট ছোট দোকান, ধরো চায়ের দোকান হতে পারে, কাপড়ের দোকান হতে পারে, লাইব্রেরি হতে পারে, মেডিসিন হতে পারে। ছোট ছোট যে দোকানগুলো সেগুলো সাধারণত এক মালিকানা ব্যবসায়ী হয়ে থাকে এবং এদের পুঁজির পরিমাণ কিন্তু খুবই অল্প থাকে। তারপরেও দেখা যায় যদি এই পুঁজি, যাদের হচ্ছে কিছুটা আর্থিক সংকট থাকে, এই পুঁজি জোগাড় করতে গিয়ে তাদেরকে দেখা যায় অর্থের যোগান করতে হয়, কারো কাছ থেকে ধার করতে হয়। কার কাছ থেকে করতে পারে? সেক্ষেত্রে হতে পারে প্রথমে হচ্ছে পরিবারে দেখবে, পরিবারের তাদের কাছ থেকে এই অর্থের যোগান করা যায়। তারপর হচ্ছে সে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, মানে খুব কাছের যারা লোকজন থাকে, কোনো আর্থিক প্রতিষ্ঠান না, ব্যক্তিগত কাছের যে লোকজন থাকবে তাদের কাছ থেকে হচ্ছে এই অর্থে যোগান করার চেষ্টা করবে। লাভ হলে সে সেখান থেকে সেই লাভের টাকা দিয়ে তাদেরকে সেই টাকা দিয়ে দিবে, আর যদি লোকসান হয় তাহলে হচ্ছে তাদেরকে সেটা বহন করতে হবে। তারপরে যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। অংশীদারি প্রতিষ্ঠান আমরা জানি যে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে, লাভ হলে তারা সকলে মিলে বন্টন করে নিয়ে যায় এবং যদি লস হয় তাহলে সকলেই হচ্ছে তাদের যে পরিমাণ টাকা দিল সেই আনুপাতিক হারে হচ্ছে সেই লসটা বহন করে, সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত বেশি বড় হয় না, এক মালিকানা যেমন একটু ছোট হয়, অংশীদারি আরেকটু বড় হয়। কিন্তু আমাদের হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে কি করা হয়? সেই মূলধনের যোগান দেওয়া হয়। যদি মূলধনের যোগান দেওয়া না যায় সেক্ষেত্রে হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেওয়া হয়, আর একটু বেশি পরিমাণে নেওয়া হয়। আর আমাদের যে আলোচ্য বিষয় 3 নাম্বার, সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান।
বড় বড় যে প্রতিষ্ঠান আছে কর্পোরেট সেক্টরে সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো যৌথ মজুরি প্রতিষ্ঠানে হচ্ছে অনেক বেশি টাকার দরকার হয়, সেক্ষেত্রে দেখা যায় কোটি কোটি টাকার দরকার হয়, দেখা যায় একজনের পক্ষে হচ্ছে সেই টাকা যোগান দেওয়া সম্ভব হয় না। অনেক মানুষ মিলে হচ্ছে একটা প্রতিষ্ঠান গঠন করে, তারপরেও দেখা যায় যে টাকার পরিমাণ অপ্রতুলই থেকে যায়। তখন কি করতে হয়? তখন তারা হচ্ছে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রয় করবে এবং হচ্ছে তাদের প্রতিষ্ঠানের জন্য অর্থের যোগান দিবে। যদি শেয়ার বিক্রি করে তাদের মালিকানা বন্টন করতে না চায়, সেক্ষেত্রে তারা ঋণ নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ঋণ নিবে বন্ডের মাধ্যমে। শেয়ার যেমন মালিকানা পত্র, তেমনি বন্ড হচ্ছে ঋণের দলিল। এই দলিল ইস্যু করে হচ্ছে এই যে যৌথ মজুরি কোম্পানির যে মালিকরা আছে তারা হচ্ছে বাজার থেকে ঋণ নিতে পারে। তো এই টাকাগুলো যেহেতু অনেক বেশি পরিমাণে টাকা, অনেক বেশি বিনিয়োগ, বিভিন্ন সেক্টর, অনেক বেশি মেশিনারি থাকবে, অনেক কর্মচারী থাকবে, খরচও অনেক বেশি হবে। তো এই প্রতিষ্ঠানের যে খরচগুলো আছে, যে অর্থগুলো আছে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আর্থিক ব্যবস্থাপক নিয়োগ দিতে হয়। সেই আর্থিক ব্যবস্থাপক সব দিক বিবেচনা করেই ডিসিশনগুলো নিয়ে থাকে। তো আমরা পরবর্তীতে আরও বেশি জানবো। এখন আমাদের আরেকটা অর্থায়নের যে স্বরূপ করেছিলাম তার লাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কি নিয়ে কাজ করে? সেগুলো কাজ করে হচ্ছে আমদানি রপ্তানি নিয়ে, বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার, তার কারণে যে এফেক্ট পড়ে, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে। তো আমাদের দেশ হচ্ছে ছোট দেশ, আমাদের দেশে কিন্তু রপ্তানি বেশি হয়, তো আর আমদানি হচ্ছে কম হয়। আমদানি আমরা কি কি করি? পাট ও পাটজাত দ্রব্য হয়, ইলিশ মাছ আমদানি করি। তারপর হচ্ছে পোশাক খাত, আমাদের হচ্ছে আমদানির একটা বড় সেক্টর হচ্ছে পোশাক খাত, তৈরি পোশাক কারখানা যেগুলো, তো সেগুলো হচ্ছে আমরা আমদানি করি। আর রপ্তানি বেশিরভাগ পণ্যই কিন্তু আমাদের দেশে রপ্তানি করতে হয়, যেমন ঔষধ যেগুলো আছে, বিভিন্ন ধরনের মেশিনারি দ্রব্য আছে, খাদ্য সামগ্রী বেশিরভাগই হচ্ছে আমাদের অন্যান্য দেশ থেকে রপ্তানি করে নিয়ে আসতে হয়। তো এই সকল জিনিসের যে দাম নির্ধারণ, টাকাগুলো পরিশোধ করা, সেই টাকাগুলো আবার যে বিনিময় হার আছে, বিনিময় হার বলতে কি বলে, যেমন আমাদের দেশে $1 সমান যদি বলি, আমাদের দেশে ধরো এক্সাক্টটা বলতে পারছি না, ধরো 82 টাকা। তার মানে আমরা যখন 82 টাকা পরিশোধ করবো তখন হচ্ছে আমাদেরকে $1 পরিশোধ করবে। এই টাকাটা অনেক সময় উঠানামা করে, কোনো সময় 85 টাকা হয়ে যেতে পারে, কোনো সময় 78 টাকা হয়ে যেতে পারে। তো এই যে উঠানামা, যে বৈদেশিক মুদ্রার যে উঠানামা, তার কারণে অনেক সময় ইম্প্যাক্ট পড়ে। যদি টাকার পরিমাণ বেড়ে যায়, 82 থেকে 85 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে ধরো আমরা আমেরিকা থেকে একটা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি, তখন আমরা যখন ব্যবসাটা করলাম, আমরা যখন চুক্তিটা করলাম গাড়ি কেনার, সেই সময় দেখা গেল যে $1 সমান ছিল 82 টাকা। এখন গাড়িটা আমি কিনলাম, কেনার পরে দেখা গেলাম যে $1 সমান 85 টাকা হয়ে গেল। সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে কিন্তু গাড়ির মূল্যটাও বেড়ে যাবে। এই জন্য কি করতে হবে? আমাদেরকে চুক্তি করে নিতে হবে, এবং সেই চুক্তিতে হচ্ছে ফিক্সড করে লিখে দিতে হবে। যখন আমরা গাড়ি কেনার যে চুক্তিটা, সেটা করার সময় ফিক্সড করে লিখে দিতে হবে যে আমরা $1 সমান হচ্ছে 82 টাকা, সেটা ফিক্সড থেকে তখন হচ্ছে আমরা চুক্তিটা করব। তো এই ফ্লাকচুয়েশনের কারণে যে ইম্প্যাক্টটা পড়ে অর্থায়নের, সেটাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। ইনশাআল্লাহ আমরা নেক্সটে আরও ডিটেলসে জানবো। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের বাবা মাকে সম্মান করবে, দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে। আল্লাহ হাফিজ।